স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের উপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিও চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাচারের আগে 56 জন যুবতীকে উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। 134তম ডুরান্ড কাপ ফুটবল আজ কলকাতায় শুরু হয়েছে। প্রথম ম্যাচে 5-0 গোলে জয়ী ইস্টবেঙ্গল। আসছে বিস্তারিত সংবাদে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। আগামী 8ই আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত বিধানসভার ওই বিশেষ অধিবেশন চলতে পারে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও 4টি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পেশ হতে পারে। পরিষদীয় দপ্তর এবং আইন দপ্তরের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের ঘোষণা করবেন। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে বিজেপি আজ অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অনুপ্রবেশকারীরা কোনো ভারতীয়ের অধিকার কেড়ে নেবে, বিজেপি তা হতে দেবে না। বিভিন্ন রাজ্যে ভারতীয় বাঙালিরাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দিচ্ছেন, অথচ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দিতে হবে, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখতে হবে। এক ব্যক্তির নাম 3 জায়গায় থাকবে, সেটা নির্বাচন কমিশন মানবে? আর নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা, স্বশাসিত সংস্থা। নির্বাচন কমিশনকে নিয়ে বিধানসভা বা লোকসভায় রাজ্যসভায় বিক্ষোভ দেখানোর অর্থ কি? তাদের যদি পছন্দ না হয় তো সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে যান। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কিভাবে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এক জায়গায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করে বিজেপি দেশের বৈচিত্র্য নষ্ট করতে চাইছে বলে সিপিআইএম অভিযোগ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এ রাজ্যের শ্রমিকদের হেনস্থা, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার প্রতিবাদে সিপিআইএম, সিপিআই সহ বেশ কয়েকটি বামপন্থী দল আজ কলকাতায় মিছিল করে। ধর্মতলা থেকে রামলীলা পার্ক পর্যন্ত মিছিলে অংশ নিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, দেশের নাগরিক যে কোনো রাজ্যে স্বাধীনভাবে বসবাস করতে পারেন, তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন তিনি। হরিয়ানা বা অন্য কোনো রাজ্যের পুলিশ এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে তথ্য চাইলে সেই তথ্য সংশ্লিষ্ট রাজ্যগুলিকে জানাতে সমস্যা কোথায়, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হরিয়ানা পুলিশ কিছু চাইলে আপনার প্রশাসন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে, সেই ব্যবস্থা করুন আপনি। তা না করে এটাকে নিয়ে আপনি ভোট করবেন। আর সেখানকার যারা বাঙালি পরিযায়ী শ্রমিক, এই ঝামেলায় তাদের তো লাভ হচ্ছে না, তাদের জন্য আপনি ভাবছেন না। যদি ভাবতেন তাহলে আপনার প্রশাসনকে তৎপর করে সক্রিয় করে আপনি সঙ্গে সঙ্গে যা যা ডকুমেন্ট চাইছে পাঠিয়ে দিয়ে বলতেন, ভাই কোনো ঝামেলা নাই, এদের সঙ্গে ঝামেলা করা চলবে না। এটা তো প্রশাসনিক কাজ একটা। সে প্রশাসনিক কাজকে আপনি রাজনৈতিক মোড়কে নিয়ে এসে আপনি সেখানটায় ভোট করছেন। ওড়িশায় এ রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র সন্দেহ নিরসনে নথিপত্র যাচাই করা হয়েছিল বলে সে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছেন। বাঙালি এবং পশ্চিমবঙ্গের প্রতি ওড়িশা সরকারের কোনো বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি নেই বলেও তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জানান। সওয়াল জবাব শেষে ডিভিশন বেঞ্চ আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে ওড়িশা সরকারকে নির্দেশ দিয়েছে। আগামী 29শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, ওড়িশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটক করার অভিযোগ উঠেছিল। তাদের পরিবারের লোকেরাই আদালতে দ্বারস্থ হন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণ অবশ্যম্ভাবী বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি জানান, ওই দপ্তরের কর্মীদের রাজ্য সরকার নিয়োগ করে, রাজ্য সরকারের অর্থ দপ্তর তাদের বেতন দেয়। অনেক বিতর্কিত বিষয়, ব্যাপারটা নিয়ে আমিও দেখেছি। এটা আমার ব্যক্তিগত অভিমত হলো, রাজ্য সরকার যদি ওদের ফান্ডিং করেন, আমাদের রাজ্য সরকারের অর্থ দপ্তরের অর্থে তারা পরিপুষ্ট হবে, আর রাজ্য সরকারের তাদের উপর কোনো কন্ট্রোল বা তাদের মতামত থাকবে না, এটা হতে পারে না। উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে রাজ্য সরকারের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে নির্বাচন কমিশন তাকে সম্পূর্ণ স্বতন্ত্র করে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। বুথ লেভেল অফিসার বা বিএলওদের কাজের জন্য কর্মীদের তুলে নেওয়া হলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হবে বলে উল্লেখ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
শীর্ষ আদালতের নির্দেশে 31শে ডিসেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষায় নিয়োগপ্রাপ্তদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার পাশাপাশি 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষার চাপের কথাও চিঠিতে জানিয়েছে পর্ষদ। তাই কর্মীদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ারও আবেদন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পিএলএফএস রিপোর্টে দেশের বেকারত্ব 4.9% নেমে আসার দাবি বিভ্রান্তিকর বলে মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র দাবি করেছেন। আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, সরকারি বেকারত্বের সংজ্ঞায় ত্রুটিপূর্ণ। 1 ঘন্টার আর্থিক কার্যকলাপে যুক্ত থাকলে একজনকে কর্মরত বলে চিহ্নিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 27 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিও চলবে বলে রাজ্য সরকার জানিয়েছে। সঙ্গে থাকবে পাড়াই সমাধান কর্মসূচিও। আজ সব জেলা শাসকদের এই দুটি বিষয় নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থ। ভার্চুয়ালি ওই বৈঠকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলা শাসক উপস্থিত ছিলেন। মুখ্য সচিব কিভাবে এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে রূপরেখা তৈরি করে দিয়েছেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পাচারের আগে 56 জন যুবতীকে উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ। জানা গেছে, পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করা হয়। শিলিগুড়ির ঠাকুরনগরে ড্রাগ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল সোসাইটি নামের একটি প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে নারী পাচার চক্র চালানো হতো। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চন্দ্রিমা কর এবং জিতেন্দ্র কুমার পাসোয়ান নামে দুজনকে গ্রেপ্তার করেছে জিআরপি। সুপ্রিম কোর্টের রায়ে হারানো চাকরিতে সসম্মানে পুনর্বহালের দাবি নিয়ে আজ থেকে নতুন দিল্লিতে ধর্নায় বসেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। দিল্লির রামলীলা ময়দানে গৃহীত এই কর্মসূচি আগামীকালও চলবে। আজ জাতীয় সম্প্রচার দিবস। উন্নয়ন, শিক্ষামূলক প্রচার এবং দেশের সংস্কৃতি সংরক্ষণে সম্প্রচারের গুরুত্বকে তুলে ধরতে আজকের দিনটি পালিত হয়। 1927 সালে এই দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তদানীন্তন বম্বে স্টেশন থেকে দেশের প্রথম বেতার সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। পরের নাম হয় আকাশবাণী। দেশের স্বাধীনতা সংগ্রামের সময় তথ্য প্রচার এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে বেতার একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব রতন থিয়াম প্রয়াত। বয়স হয়েছিল 77 বছর। থিয়েটার অফ রুটস আন্দোলনের অন্যতম পথিকৃৎ রতন থিয়ামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঐতিহ্য এবং পরীক্ষা নিরীক্ষার এক অনন্য সঙ্গম ঘটিয়ে নাট্যশিল্পকে তিনি সমৃদ্ধ করেছিলেন বলে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান। তিনি প্রয়াত শিল্পীর পরিবার, বন্ধু বান্ধবদের প্রতিও সমবেদনা জানিয়েছেন। উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। এ রাজ্যের দীঘা হয়ে দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামীকাল থেকে অন্তত 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার আশেপাশের এরিয়াতে অলরেডি একটা সাইক্লোনিক সার্কুলেশন আপার এয়ারে রয়েছে। অ্যান্টিসিপেটেড লো প্রেসারটার জন্য এবং তার জন্য ভেরি স্ট্রং ময়েশ্চার ইনকারশন হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তার ফলে 24শে জুলাই থেকে 28শে জুলাই এই পিরিয়ডটাতে সাউথ বেঙ্গলের অনেক জেলাতে আইসোলেটেড হেভি থেকে ভেরি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 134তম ডুরান্ড কাপ ফুটবল আজ কলকাতায় শুরু হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুটবলের শট মেরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেনাবাহিনীর হেলিকপ্টার এয়ার শো, গোর্খা রেজিমেন্টের কুকরি শো, মার্শাল আর্টের প্রদর্শন দর্শকদের নজর কেড়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ বিজেপির। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিও চলবে বলে রাজ্য সরকার আজ জানিয়েছে।
স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর।